সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো আছে সবাই। আমরা এর আগে ভেক্টর অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা স্থিরতড়িৎ সম্পর্কে কিছু ধারণা লাভ করব। দেখো সবাই, তাহলে খ্রিস্টের জন্মের 600 বছর পূর্বে গ্রিক দার্শনিক থেলিস খ্রিস্টের জন্মের 600 বছর পূর্বে, ঠিক আছে, 600 বছর পূর্বে গ্রিক দার্শনিক থেলিস উনি অ্যাম্বার অর্থাৎ পাইন গাছের শক্ত আঠা। ইউরোপে কিছু গাছ দেখা যায়, বড় বড় গাছ, পাইন গাছ। সেই পাইন গাছের শক্ত আঠা শুকিয়ে গেলে শক্ত হয়, সেটাকে আমরা অ্যাম্বার বলে থাকি। অ্যাম্বারকে উনি রেশমি কাপড় দিয়ে ঘষলেন, বা রেশম জাতীয় বা পশম জাতীয় কাপড় দিয়ে ঘষলেন, রেশমি কাপড় দিয়ে ঘষলেন। ফলে রেশমি কাপড় ঘষার ফলে অ্যাম্বার কাগজের টুকরা বা ছোট ছোট চুল ওই জাতীয় বস্তুকে আকর্ষণ করতে পারে। তাহলে গ্রিক ভাষায় অ্যাম্বারকে ইলেকট্রন বলা হয়। ইলেকট্রন এটা পরমাণুর গঠনকারী উপাদান নয়, ঠিক আছে, এটা পরমাণুর গঠনকারী উপাদান নয়, ঠিক আছে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন না, এটা অ্যাম্বারের গ্রিক নাম হলো ইলেকট্রন। যেহেতু ইলেকট্রন আকর্ষণ গুণ সম্পন্ন হলো, এই আকর্ষণ গুণটাকে ইলেকট্রন থেকে উনি নাম দিলেন ইলেকট্রিসিটি। আকর্ষণ গুণ থেকে নাম দিলেন ইলেকট্রিসিটি। আকর্ষণ গুণ থেকে নাম দিলেন ইলেকট্রিসিটি, ঠিক আছে। তাহলে এভাবে ইলেকট্রিসিটি কথাটার উৎপত্তি, যাকে আমরা বাংলায় তড়িৎ বলে থাকি, ঠিক আছে। তাহলে পরবর্তীকালে এই ঘটনা অনেক পরে 1622 সালের দিকে, ঠিক আছে, ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ তার গৃহ চিকিৎসক ডাক্তার গিলবার্ট উনি দেখলেন শুধু অ্যাম্বারকে না, একটা বস্তুকে আরেক বস্তু দিয়ে ঘষলে যাকে ঘষা হয় সেও আকর্ষণ গুণ সম্পন্ন হয়, আর যা দিয়ে ঘষা হয় সেও আকর্ষণ গুণ সম্পন্ন হয়। তো এই আকর্ষণ গুণটাকে আমরা তড়িৎ বলে থাকি। এরপরে চার্লস দুফে নামে ফ্রান্সের একজন বিজ্ঞানী, চার্লস দুফে নামে ফ্রান্সের একজন বিজ্ঞানী, উনি কাঁচ নিলেন, কাঁচকে, ঠিক আছে, কাঁচকে কাপড় দিয়ে ঘষলেন, কি নাম, ফ্লানেল কাপড় দিয়ে ঘষলেন। ফ্লানেল, অনেক সময় আমরা এটা ফ্লানেল কাপড় বলে থাকি। ছোট ছোট বাচ্চারা, মহিলারা শীতকালে সাধারণত পরে কার্টুন মার্কা কিছু কাপড়, এবং সফট উল নয়। এই কাঁচকে ঘষলেন। এবার দেখলেন যে ফ্লানেল কাপড়ও ছোট ছোট বস্তুকে আকর্ষণ করে, কাঁচও ঘষাকৃত কাঁচও ছোট ছোট বস্তুকে আকর্ষণ করে। কিন্তু একটা ঘষাকৃত কাঁচ আর একটা ঘষাকৃত কাঁচ পরস্পরের কাছে আনলে একে অপরকে বিকর্ষণ করে। এবার এবোনাইট ধাতব দণ্ড, যাকে পশমি কাপড় দিয়ে উনি ঘষলেন, পশম জাতীয় কাপড় দিয়ে ঘষা হলো। দেখা যায় ইবোনাইট এবং পশমি কাপড় উভয় আকর্ষণ গুণ সম্পন্ন হলো, কিন্তু দুটা ঘষাকৃত ইবোনাইট পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। কিন্তু একটা ঘষাকৃত কাঁচ আর একটা ঘষাকৃত ইবোনাইট পরস্পরকে আকর্ষণ করে।
এখান থেকে উনি নিশ্চিত হলেন যে কাচদণ্ডে যে বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে এবানয়েড দণ্ডে তার বিপরীত বৈশিষ্ট্যের সৃষ্টি হয়েছে। বিপরীত বৈশিষ্ট্যের সৃষ্টি হয়েছে। বিপরীত বৈশিষ্ট্যের সৃষ্টি হয়েছে। বিপরীত বৈশিষ্ট্যের সৃষ্টি হয়েছে। তাহলে এখন এই বিপরীত বৈশিষ্ট্যের সৃষ্টি হয়েছে, তো এখন উনি কাচদণ্ডে যে বৈশিষ্ট্যের সৃষ্টি হলো তার নাম দিলেন ভিট্রিয়াস, যার কারণে কাচ আকর্ষণ গুণ সম্পন্ন হলো। ঠিক আছে। আর ইবোনাইট দণ্ডে যে বৈশিষ্ট্যের সৃষ্টি হলো তার নাম দিলেন রেসিনাস। রেসিনাস। ঠিক আছে। পরবর্তীকালে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই ভিট্রিয়াসের নাম দিলেন পজিটিভ চার্জ, আমেরিকান বিজ্ঞানী, আর রেসিনাসের নাম দিলেন হলো নেগেটিভ চার্জ। এভাবে চার্জ কথাটার উৎপত্তি। তাহলে আমরা জেনে গেলাম যে পজিটিভ নেগেটিভ চার্জ কীভাবে হলো। পরবর্তীকালে তাহলে এবার আমরা জানব চার্জ তাহলে কি। তো পরবর্তীকালে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে অর্থাৎ ইলেকট্রন মতবাদ থেকে আমরা জানি, যেমন সোডিয়াম 11টা ইলেকট্রন আর 11টা প্রোটন থাকে কক্ষপথে। ক্লোরিনের মোট 17টা ইলেকট্রন থাকে। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে সোডিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, পরে 8টা, পরে 1টা ইলেকট্রন থাকে তৃতীয় কক্ষপথে। আর ক্লোরিনের বেলায় প্রথম কক্ষপথে 2টা, পরে 8টা, পরে 7টা ইলেকট্রন থাকে। তো সকল পরমাণু চায় তার সর্ববৃহৎ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ রাখতে, আর না পারলে তখনই তারা অষ্টক টেন্ডেন্সিতে যায়। অষ্টক টেন্ডেন্সির ফলে তারা সর্ববৃহৎ কক্ষপথে অন্ততপক্ষে 8টা ইলেকট্রন পেতে চায়। 8টা ইলেকট্রন পেতে চায়। ঠিক আছে। অ্যাটলিস্ট 8টা ইলেকট্রন পেতে চায়, এবং তখনই তারা একটা বন্ড তৈরি করে। তোমরা বন্ড সম্পর্কে ধারণা লাভ করেছো কেমিস্ট্রিতে। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে পজিটিভ চার্জে চাইতে হয়, কারণ তার প্রোটন হয়ে যায় 11টা, ইলেকট্রন হয়ে যায় 10টা। আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, কারণ ইলেকট্রন গ্রহণ করবে কারণ ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি আছে 7টা সর্বস্থ কক্ষপথে। আর একটা হলে সে অষ্টক টেন্ডেন্সি পূর্ণ করতে পারে। আর এখানে তার সামর্থ্য পাওয়ার উচিত হলো 8টা, কিন্তু তার সামর্থ্য আছে 1টা, তো সেই হিসেবে তার সামর্থ্য কম। এই জন্য সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দেবে আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে। সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে পজিটিভ চার্জে চাইতে হবে, আর ক্লোরিন নেগেটিভ চার্জে চাইতে হবে ইলেকট্রন গ্রহণ করে। আমরা সামাজিকভাবে দেখে থাকি, কারো যদি 1 লাখ টাকা থাকে আর যদি কারো 5,000টা থাকে, তাহলে 5,000 আলা লোকটা যদি বলে 1 লাখ আলা লোকটাকে তোমার টাকা দাও, আমি ব্যবসা করে টাকা তোমাকে লভ্যাংশ দিব, তা কিন্তু সামাজিকভাবে সহায়তা হয় না। 1 লাখ ওয়ালাই যদি 5,000 ওয়ালাকে বলে যে তুমি 5,000 টাকা দাও, আমরা তোমার যা লাভ হয় লভ্যাংশ তোমাকে দেওয়া হবে, তো এটা সম্ভব সামাজিকভাবে। এখানেও তাই, ক্লোরিনের সামর্থ্য বেশি ইলেকট্রন গ্রহণের, আর সোডিয়ামের ইলেকট্রন গ্রহণের সামর্থ্য কম। এই জন্য সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক চার্জে চাইতে হবে, আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ চার্জে চাইতে হবে। এভাবে ইলেকট্রন বিন্যাস থেকেও আমরা, বন্ড থেকেও আমরা, ইলেকট্রন তত্ত্ব থেকেও আমরা ইলেকট্রন পরমাণু বা পদার্থ ইলেকট্রন আদান প্রদান কীভাবে করে সেটা আমরা জানলাম। আসলে এক বস্তুকে আর এক বস্তু দিয়ে ঘষলে যাকে ঘষা হবে সেও আকর্ষণ গুণ সম্পন্ন হয়, আর যা দিয়ে ঘষা হয় সেও আকর্ষণ গুণ সম্পন্ন হয়। ঠিক আছে, সেও আকর্ষণ গুণ সম্পন্ন হয়। তাহলে আকর্ষণ গুণ সম্পন্ন হয় এই ইলেকট্রন আদান প্রদানের কারণে এটা হয়ে থাকে, অষ্টক টেন্ডেন্সির কারণে হয়ে থাকে। এবার খেয়াল করো,
তাহলে আমরা এখন লিখব চার্জ, বাংলা আধান বলি আমরা, ইংলিশে চার্জ। চার্জ হলো মৌলিক পদার্থের মৌলিক কণিকাগুলোর চার্জ হলো মৌলিক পদার্থের মৌলিক কণিকাগুলোর বৈশিষ্ট্য বা ধর্ম। চার্জ হলো মৌলিক পদার্থের মৌলিক কণিকাগুলোর বৈশিষ্ট্য বা ধর্ম, যার উপস্থিতিতে বস্তু আকর্ষণ গুণ সম্পন্ন হয়, এবং এর আশেপাশে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। চার্জ দুই ধরনের, একটা হলো পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ। আর এখান থেকে আমরা তড়িতের সংজ্ঞা দিয়ে থাকি। চার্জের প্রভাবকে, ঠিক আছে, প্রভাব মানে আকর্ষণ গুণ, চার্জের প্রভাবকে তড়িৎ বলে। তাহলে তড়িৎ আমরা জেনে গেলাম। তড়িৎ দুই ধরনের, স্থির তড়িৎ, চল তড়িৎ। স্থির তড়িৎ দুই ধরনের, একটা হলো স্থির তড়িৎ আর একটা হলো চল তড়িৎ। স্থির তড়িৎ, চল তড়িৎ, ঠিক আছে। তাহলে স্থির তড়িৎ ইলেকট্রোস্ট্যাটিক্স, স্থির তড়িৎ, ঠিক আছে, স্থির চার্জের প্রভাবকে স্থির তড়িৎ বলে। অর্থাৎ চার্জ উৎপত্তি স্থানে সীমাবদ্ধ থেকে যে প্রভাব প্রদর্শন করে তাকে স্থির তড়িৎ বলে। তাহলে স্থির তড়িৎ কি আমরা জেনে গেলাম।
যেমন আমরা চিরুনি দিয়ে যখন চুল আঁচড়াই তখন চিরুনি কি করে, ছোট ছোট বস্তুকে আকর্ষণ করে, কাগজ ছোট বস্তুকে আকর্ষণ করে, চুলও আকর্ষণ করে। তাহলে তাহলে এই চিরুনি বা চুলে আসলে চিরুনির থেকে ইলেকট্রন চুলে চলে যায়, চুল নেগেটিভ চার্জ রাখতে হয়, চিরুনি পজিটিভ চার্জ রাখতে হয়, ফলে চিরুনি এবং ইলেকট্রন উভয়ই আকর্ষণ গুণ সম্পন্ন হয়। চিরুনির চার্জ চিরুনিতে থাকে আর চুলের চার্জ চুলেই থাকে, প্রবাহিত হতে পারে না। তখন এই প্রভাবটাকে আমরা চলতড়িৎ বলে থাকি, তাহলে স্থির তড়িৎ বলে থাকি। তাহলে স্থির চার্জের প্রভাবকে স্থির তড়িৎ বলে। এবার চলতড়িৎ ঠিক আছে। তাহলে চলতড়িৎ হলো গতিশীল চার্জের প্রভাবকে চলতড়িৎ বলে। গতিশীল চার্জের প্রভাবকে চলতড়িৎ বলে। ঠিক আছে, গতিশীল চার্জের প্রভাবকে চলতড়িৎ বলে। ঠিক আছে, আমরা যে বাসা বাড়িতে বা রেডিও টিভিতে অথবা এই ব্যাটারির সাহায্যে তড়িৎগুলো ব্যবহার করি, এগুলোকে আমরা চলতড়িৎ বলে থাকি। চলতড়িৎ আবার দুইভাবে আছে, একটা হলো একমুখী, একটা দিক পরিবর্তী। সে সম্পর্কে আমরা পঞ্চম অধ্যায়ে জানবো। এখন আমাদের এই চ্যাপ্টার স্থির তড়িৎ নিয়ে সীমাবদ্ধ, তাহলে আমরা স্থির তড়িৎে যাই। এখন আমরা যেটা পড়বো সেটা হলো বিন্দু চার্জ। বিন্দু চার্জ, যাকে আমরা পয়েন্ট চার্জ বলে থাকি। পয়েন্ট চার্জ, POINT, পয়েন্ট চার্জ। ঠিক আছে, বিন্দু চার্জ একটি চার্জিত বস্তুর আকার যদি খুব ছোট হয়, তাহলে ওই বস্তুর চার্জকে বিন্দু চার্জ বলে। তাহলে একটি চার্জিত বস্তুর আকার যদি খুব ছোট হয়, তাহলে ওই বস্তুর চার্জকে বিন্দু চার্জ বলে। ঠিক আছে, অর্থাৎ ক্ষুদ্র আকারের বস্তুর চার্জই হলো বিন্দু চার্জ। এবার চার্জের ধর্ম আছে, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তোমরা এগুলো নিচের ক্লাসে পড়েছো। এবার চার্জের কোয়ান্টায়ন আমরা পড়ব। চার্জের কোয়ান্টায়ন, চার্জের কোয়ান্টায়ন। ঠিক আছে, কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ, চার্জের কোয়ান্টায়ন। ঠিক আছে, তো ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা জানি, কোনো বস্তু থেকে যখন শক্তি বিকিরিত হয়, যেমন লাইট, সূর্য, মোমবাতি, কুইবাতি ইত্যাদি শক্তি বিকিরিত হয়, তখন শক্তি কতগুলো কণার প্যাকেট আকারে বের হয়। তাহলে এক একটা শক্তি কণাকে আমরা কোয়ান্টামনি নাম দিলেন ম্যাক্স প্লাঙ্ক, আর শক্তি কণার প্যাকেটটার নাম দিলেন কোয়ান্টা, সিঙ্গুলার প্লুরাল। প্যাকেটটার নাম কোয়ান্টা আর শক্তি কণাগুলোর নাম দেওয়া হলো কোয়ান্টাম। পরবর্তীকালে আইনস্টাইন এই কোয়ান্টার নাম দেন ফোটন। তাহলে ফোটন হলো শক্তি কণার একটা প্যাকেট বা গুচ্ছ, বিকিরিত শক্তি কণার একটা প্যাকেট বা গুচ্ছ।
তাহলে কোয়ান্টাম তত্ত্ব বা ফোটন নাম শুনলে আমরা বুঝি একটা শক্তিকণের একটা প্যাকেট বা গুচ্ছ। যেমন তাহলে এই চার্জের কোয়ান্টাইন হলো, যেমন সোডিয়াম যদি আমরা নিই, সোডিয়ামে 11টা ইলেকট্রন আছে আর 11টা প্রোটন আছে। তাহলে সোডিয়ামে যদি ইলেকট্রন ও প্রোটন জনিত চার্জ বের করি, তাহলে মোট চার্জ হবে 11E। ঠিক আছে, ই হলো ইলেকট্রন এর চার্জ, ইলেকট্রন এর চার্জ যার মান হলো 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, তাহলে ক্লোরিন যদি হয়, ক্লোরিনের 17টা প্রোটন আর 17টা ইলেকট্রন আছে, তাই ক্লোরিনের চার্জ কিউ ইকুয়াল ±17E। তাহলে 17টা ইর একটা প্যাকেট, আর সোডিয়ামের চার্জ হলো 11টা ইর একটা প্যাকেট। তাহলে পূর্ণ সংখ্যার এর পূর্ণ গুণ আছে। তাহলে ইর 11টা ইলেকট্রনের একটা প্যাকেট বা 11টা প্রোটনের একটা প্যাকেট বিবেচনা করা যায় চার্জ হিসেবে। ক্লোরিনের ক্ষেত্রেও 17টার প্রোটন বা ইলেকট্রনের একটা প্যাকেট বিবেচনা করা যায়, একটা কি নাম, গুচ্ছ বিবেচনা করা যায়। এটাকে আমরা কোয়ান্টাম তত্ত্ব বলি। তাহলে জিনিসটা দাঁড়ায় পরমাণুতে এটা লিখি। আমরা জানি প্রকৃতিতে ইলেকট্রনের চার্জ সর্বনিম্ন এবং তা হলো E equal 1.6 × 10⁻⁻19 কুলম্ব। কোনো পরমাণুতে মোট চার্জ এই ইলেকট্রনের চার্জের মানের পূর্ণ গুণিতকের সমান, অর্থাৎ ভগ্নাংশ নয়, 1, 2, 3 ইত্যাদি। একে চার্জের কোয়ান্টাইন বলে। অর্থাৎ চার্জের কোয়ান্টাইন নাম শুনলেই বুঝবো ই এর কিছু প্যাকেট, চার্জের একটা প্যাকেট বা গুচ্ছ। তাহলে আমরা এটা লিখে থাকি এভাবে যে কিউ ইকুয়াল ±NE, যেখানে n এর মান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা, আর ই এর মান হলো 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে চার্জের কোয়ান্টাইন কি আমরা জেনে গেলাম। তো আশা করি সবাই বুঝেছ। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।